আজকে আমরা সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ অধ্যায় হিউম্যান ব্লাড বা মানব রক্ত সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা একটু থিওরিটিক্যালি আলোচনা করব। একটু ভালো করে দেখবে। আশা করি এই যে টপিকটা, সেখান থেকে যা যা কোশ্চেন আসতে পারে, সেটা রেলওয়ে গ্রুপ ডি হোক, এলপি হোক, টেকনিশিয়ান হোক, বা তোমার এসএসসি জিডি হোক, বা মিসেলিনিয়াস যেটা আসতে চলেছে যে এক্সামটা, সেই প্রত্যেকটা এক্সামের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হতে চলেছে। দেখো, সায়েন্সের কোন জায়গা থেকে কোশ্চেন দেবে সেটা তো কেউ জানে না, তো তোমাদেরকে প্রত্যেকটাকেই খুব ভালো করে রাখতে হবে। তো একটা ভিডিওতে যদি একটা টপিক তোমার কমপ্লিট হয়ে যায়, তো সেখানে তোমার কোনো আপত্তি থাকা উচিত নয়। তোমাদের উচিত ভালো করে এই টপিকটাকে তৈরি করে নেওয়া, ঠিক আছে? দেখো, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মানব রক্ত সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। দেখো, প্রথম কাজ হচ্ছে, রক্ত হচ্ছে একটা কি? রক্ত হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, মানে হচ্ছে যোগ কলা। রক্ত একটা কি? যোগ কলা। কলা কাকে বলে? বেশ কিছু কোষের সমন্বয়ে যেটা তৈরি হয় তাকে বলা হয় কলা, ঠিক আছে? কিছু কোষ দিয়ে কলা তৈরি হয়, কিছু কলা দিয়ে তোমার একটা অর্গান তৈরি হয়, কিছু অর্গান দিয়ে একটা সিস্টেম তৈরি হয়, কিছু সিস্টেম দিয়ে একটা বডি তৈরি হয়, ঠিক আছে? এইভাবেই আমাদের হিউম্যান বডি তৈরি হয়েছে, ঠিক আছে? তো কিছু কোষ দিয়ে যখন একটা কলা তৈরি হচ্ছে, বিভিন্ন কলার বিভিন্ন ধরনের কাজ থাকে। কানেকটিভ টিস্যু বা যোগ কলার কাজ হচ্ছে সংযোগ রক্ষা করা। আমাদের শরীরে যে কোনো একটা জায়গা, সেটা পায়ের আঙুল থেকে শুরু করে হাতের আঙুল পর্যন্ত যে কোনো জায়গায় তুমি একটা যদি একটু কেটে যায়, তাহলে আমাদের কী বের হয়? রক্ত বের হয়। তো আমাদের পুরো শরীরে কিন্তু রক্ত ছড়িয়ে রয়েছে, আর এই রক্তই আমাদের শরীরের মধ্যে একটা পরিবহন ব্যবস্থা বা একটা সার্কুলেশন সিস্টেম তৈরি করে রেখেছে, ঠিক আছে? এই রক্ত না থাকলে একটা জায়গার অংশের বর্জ্য পদার্থ বা প্রয়োজনীয় খাদ্য আমরা অপর জায়গায় পৌঁছে দিতে পারতাম না, ঠিক আছে? তো এই হলো রক্তের মেন কাজ। আরও ভালোভাবে পড়ব। তো প্রথম থেকেই শুরু করি। রক্ত হলো কি একটা? প্রথমেই জানলাম রক্ত হচ্ছে একটা কি? কানেকটিভ টিস্যু। মনে থাকবে, এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন, ঠিক আছে? সেকেন্ড যেটা বলবো, রক্ত সম্পর্কিত যে বিদ্যা, তাকে কি বলা হয়? হিমাটোলজি, ঠিক আছে? দেখো, হিমোগ্লোবিন রক্তের মধ্যে লোহিত রক্তকণিকায় কী থাকে? হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনকে সংক্ষেপে বলা হয় এইচবি, ঠিক আছে? তো এই হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের মধ্যে একটা ধাতু থাকে, সেটার নাম হচ্ছে কি? লোহা। হিমোগ্লোবিনের মধ্যে লোহা থাকে, সেই জন্য হিমোগ্লোবিন সাধারণত হিমোগ্লোবিন লাল হয়ে থাকে। এবং এই হিমোগ্লোবিন কোথায় থাকে? এটা রেড ব্লাড সেলের মধ্যে থাকে, এবং রেড ব্লাড সেল পরিমাণে অনেকটা বেশি হয়, সেই কারণে আমাদের রক্তের রং লাল দেখায়, ঠিক আছে? আর হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেনকে পরিবহন করা, ঠিক আছে? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। তো এবারে চলো, রক্তের মধ্যে প্রথমেই আমরা দেখব রক্তের মধ্যে কি আছে। রক্তের মধ্যে যে ভাগগুলো, যদি আমি 100% রক্তটাকে যদি আমি 100% ধরি, ঠিক আছে? তাহলে 100%-এর মধ্যে 55% থাকবে তোমার প্লাজমা, ঠিক আছে? আর তোমার 45 থাকবে কি? তোমার রক্তকণিকা, ঠিক আছে? রক্তকণিকা। তাহলে আরেকবার বলি, জিনিসটাকে রিক্যাপ করে নিই। জিনিসটা কী বললাম? আমি বললাম যে যদি 100% তোমার ব্লাড থাকে, তার মধ্যে প্লাজমা থাকবে কতটা? প্লাজমা থাকবে তোমার 55%। তাহলে পড়ে থাকলে কত? 45। তাহলে এই 45% কী বলো তো? এই 45% হচ্ছে রক্তের মধ্যে যে কোষগুলো থাকে, সেই কোষগুলো। সেই রক্তের কোষগুলোর মধ্যেও 44%ই হচ্ছে, 45%-এর মধ্যে 44%ই হচ্ছে আরবিসি, ঠিক আছে? আর বাকি 1% হচ্ছে তোমার ডাব্লিউবিসি এবং প্লেটলেটস, ঠিক আছে? বুঝতে পারছো? তো তুমি বুঝতেই পারছো, এখানে যে একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটার মধ্যে দেখলেই বুঝতে পারবে যে এখানে এই যে হালকা হলুদ কালারের তোমার প্লাজমা রয়েছে। তো এখান থেকে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয়ে তৈরি হয়ে যায় যে প্লাজমার কালার কি? হালকা হলুদ, ঠিক আছে? এখানে যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেড ব্লাড সেল, ঠিক আছে? আরবিসি বলা হয়। ওই আরবিসির একটা নাম হচ্ছে কি? এরিথ্রোসাইট, মনে থাকে যেন। তো তো আর এই যে হালকা 1%, এই 1%টা কী রয়েছে? 1% হচ্ছে তোমার এই যে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা এবং মনুচক্রিকা। তো এই ছিল এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে লোহিত রক্তকণিকা, মানে রক্তের মধ্যে কী কী থাকে দেখো। রক্তের মধ্যে থাকে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে কী থাকে?
হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের কাজ যেটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে কি অক্সিজেন পরিবহন করা, ঠিক আছে। আর শ্বেত রক্তকণিকা এটা হচ্ছে তোমার এখানে কি বলেছে যে জীবাণু এবং রোগের ধ্বংস করে, এটা প্রকারভেদ নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট ইত্যাদি থাকে। দেখো এখানে একটা জিনিস লেখা রয়েছে, ভালো করে দেখবে যে আমাদের যে লোহিত রক্তকণিকা যে রেড ব্লাড সেল রক্তে থাকে কত 1 কিউবিক মিলিমিটারে, 1 কিউবিক মিলিমিটারে, মানে 1 কিউবিক মিলিমিটারে, ঠিক আছে। এটা ধরো মানে একটা বাহু ধরো 1 মিলিমিটার করে, তাহলে এটা কি হলো একটা 1 কিউবিক মিলিমিটার, ঠিক আছে। তো 1 কিউবিক মিলিমিটার যদি রক্ত না হয়, সেই 1 কিউবিক মিলিমিটারের মধ্যে রক্তের পরিমাণ থাকবে, মানে শুধু রেড ব্লাড সেল থাকবে 5 মিলিয়ন, ঠিক আছে। আর সেখানে শ্বেত রক্তকণিকা থাকবে কত 4000 থেকে 11000, মানে একদম এক্সাক্ট নাম্বার বলা হচ্ছে এখানে, সেলগুলোর নাম্বার বলা হচ্ছে, বুঝতে পারছো তো। আর অনুচক্রিকা তোমার কি বুঝতেই পারছো 1.5 লাখ থেকে 4.5 লাখ মতো তোমার অনুচক্রিকা থাকবে। তো এটা সম্পর্কে তো বললাম। এটা চলে এসো কি রক্তকণিকা মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা, একটা হচ্ছে থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা, ঠিক আছে। বেশ, লোহিত রক্তকণিকার কাজ কি অক্সিজেন পরিবহন করা। লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকার কাজ কি রোধ প্রতিরোধ করা। আর অনুচক্রিকার কাজ কি রক্ত তঞ্চন বা জমাট বাঁধতে সাহায্য করা। এখানে একটা জিনিস যেটা দেওয়া নেই আমি একটু বলে দিই, যদি রেশিও তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, রেশিও হচ্ছে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা যদি 600টা থাকে, শ্বেত রক্তকণিকা থাকবে মাত্র 1টা, এবং প্লেটলেট বা তোমার ওই অনুচক্রিকা থাকবে 40টা। এটা হচ্ছে কি অনুপাত। হ্যাঁ, এই যে 3টে সেল, এই 3টে সেলের অনুপাত হচ্ছে 600:1:40, ঠিক আছে। এইটা হচ্ছে আর এদের নামগুলো মনে রেখো এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রোম্বোসাইট, ঠিক আছে। এবার মনে রেখো আরও কিছু কথা বলে দিই। এই যে এরিথ্রোসাইট হচ্ছে লোহিত রক্তকণিকা, এর মধ্যেই কি থাকে হিমোগ্লোবিন থাকে, এটা আমি আগেও বলেছি। এবং মনে রেখো এই এরিথ্রোসাইট বা তোমার লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। নিউক্লিয়াস থাকে না, সেই কারণে এটা ডিভাইডও হয় না, মানে এর সেল ডিভিশন হয় না। অর্থাৎ যতটুকু তৈরি হয় 120 দিন পর ওটা মারা যায়, মানে এখান থেকে একটা সেল থেকে আবার নতুন সেল তৈরি হলো সেরকমটা হয় না। আর একটা কথা যে আমাদের যে ব্লাড সেল তৈরি কোথায় হয়, ব্লাড সেল তৈরি হয় ফিমার বা অস্থিমজ্জায়, ঠিক আছে। আমরা ওগুলো আগে দেখব। আর মনে রেখো এইগুলোতে কিন্তু এই শ্বেত রক্তকণিকায় তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে শ্বেত রক্তকণিকায় কি নিউক্লিয়াস থাকে, হ্যাঁ শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, কিন্তু এরিথ্রোসাইটে থাকে না। এরিথ্রোসাইটে থাকে না বললাম, কিন্তু এর না দুটি ব্যতিক্রম আছে, মানে এমন দুটি পৃথিবীতে কী বলবো প্রাণী রয়েছে যাদের লোহিত রক্তকণিকায় তোমার পাওয়া যায়, কী বলে নিউক্লিয়াস পাওয়া যায়। তাহলে কোন দুটি প্রাণীর কথা বলছি, একটা হচ্ছে উট ক্যামেল, আর একটা হচ্ছে লামা, ঠিক আছে। ক্যামেল এবং লামা এই দুটি প্রাণীর দেহের যে নিউক্লিয়াস, মানে দেহের যে আরবিসি, সেই আরবিসির মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায়, ঠিক আছে। তো এটা মাথায় রেখো। আর দেখতে কেমন দেখতেই পাচ্ছ, এগুলো বাইকনকেভ হয়ে থাকে, মানে অবতল, মানে মাঝখানটা একটু চ্যাপ্টা টাইপের থাকে এরকম, মানে সাইডগুলো একটু মোটা, মাঝখানটা একটু চ্যাপ্টা টাইপের। তো এরকম শেপটা অনেকটা ডাম্বেল শেপ টাইপের হয়ে থাকে, ঠিক আছে। বাইকনকেভ যে বুঝতেই পারছো কীরকম সব হয়েছে। আর এবারে চলে এসো যে লোহিত রক্তকণিকা সম্পর্কে। দেখো এখানে কি বলেছে, এটা নিউক্লিয়াসবিহীন, হ্যাঁ, হিমোগ্লোবিন নামক আয়রন সমৃদ্ধ একটি প্রোটিন ধারণ করে, যা অক্সিজেন বাঁধে এবং রক্তকে লাল করে। এটা ঠিক বলে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। হিমোগ্লোবিন যেটা রয়েছে না, এই হিমোগ্লোবিনের সংক্ষিপ্ত নাম হচ্ছে এইচবি, এবং এটার কাজ হচ্ছে তোমার অক্সিজেনকে ট্রান্সপোর্ট করা, ঠিক আছে। আর একটা কথা এখানে দেখো, আয়ুষ্কালটা দিয়ে রেখেছে 120 দিন, এবং আকার হচ্ছে অবতল, ঠিক আছে। তারপর দেখো অনুচক্রিকা রয়েছে এখানে। অনুচক্রিকা এটা তোমার প্লেটলেট, তোমার আয়ুষ্কাল হচ্ছে তোমার 8 থেকে 12 দিন। এই অনুচক্রিকায় না এই ফিব্রিনোজেন প্রোটিনের সাহায্যে রক্ত জমাট বাঁধায়, ঠিক আছে। ফিব্রিনোজেন, তোমরা বলবে এই ফিব্রিনোজেন কী জিনিস। দেখো তোমাদেরকে
প্রথমেই চলে এসো আগেরটাতে। এই যে প্লাজমা বললাম না, প্লাজমা, এই প্লাজমার মধ্যে ভালো করে শুনবে, এই প্লাজমার মধ্যে তোমার দেখো লেখা রয়েছে 90% জল থাকে এবং প্রোটিন থাকে এবং কিছু পুষ্টি উপাদান থাকে। তাহলে এই 90% প্লাজমাটাকে যদি আমি 100% ধরি, তার মধ্যে 90%ই হচ্ছে প্লাজমার মধ্যে 90%ই হচ্ছে জল। এবং যে এই 7 থেকে 8% কী থাকে বলো তো? 7 থেকে 8% থাকে তোমার প্রোটিন থাকে। এবং এই প্রোটিন, 3টে মেন প্রোটিন এই প্লাজমার মধ্যে থাকে, এমন মাথায় রেখো, ঠিক আছে? সেটা হচ্ছে ভালো করে মনে রাখবে, একটা হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, আর একটা হচ্ছে ফিব্রিনোজেন, ঠিক আছে, বা ফাইব্রিনোজেন। দেখো ফাইবার থেকে এসেছে ফাইব্রিনোজেন বা ফিব্রিনোজেন। এখানে আইটাকে ইয়ের মতন উচ্চারণ করতে পারো, আয়ের মতন উচ্চারণ করতে পারো, যেমন ঠিক হয় না তোমার ডাইরেক্টর আর ডিরেক্টর একই রকম, সেই রকমই। তো ফিব্রিনোজেনও বলতে পারো, ফাইব্রিনোজেনও বলতে পারো। তো ফাইবার থেকে এসেছে ফাইব্রিনোজেন। কী তৈরি করে? একটা ফাইবার তৈরি করে দেয়, একটা ফাইবার লাইক স্ট্রাকচার তৈরি করে দেয়, যেটা কী করে, ধরো কোনো জায়গায় কেটে গেল, ঠিক আছে, কোনো জায়গায় কেটে গেল, তো সেই জায়গাটাতে কী করবে ওরা, একটা ফাইবার লাইক স্ট্রাকচার তৈরি করে দেবে, যেটা ওই রক্তের যে অন্যান্য কণাগুলোকে মানে ফ্লোটাকে আটকে দেবে, বুঝতে পারলে তো? যাতে করে ও মানে সেই জায়গাটাতে রক্তটা যেন জমাট বেঁধে যায় এবং রক্ত বেরোনোটা বন্ধ হয়ে যায়। তো এটা কার সাহায্যে করে থাকে? মনে রাখবে, এই ফিব্রিনোজেন প্রোটিনটা সাহায্যে অনুচক্রিকা করে থাকে। এবং যদি বলা হয় কোন ভিটামিন এটাতে কাজ লাগে, কোন ভিটামিন বললে তখন বলবে ভিটামিন কে, রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তাহলে ভিটামিন বললে ভিটামিন কে, প্রোটিন বললে ফিব্রিনোজেন, আর ব্লাড সেল বললে প্লেটলেট, ঠিক আছে, প্লেটলেট বা অনুচক্রিকা বা থ্রম্বোসাইট, যা বলবে, ঠিক আছে, সব প্রায় একটা জিনিস কি বোঝাচ্ছে। প্রত্যেকটা কথা মাথায় ঢুকছে, প্রত্যেকটা কথাই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? তো আমি প্লাজমার ব্যাপারটা বললাম। তো প্লাজমাতে 90% জল, আর আমাদের মনে রেখো আমাদের দেহে প্রায় 70% মতো জলই থাকে। শুধুমাত্র যে প্লাজমাতেই জল থাকে তা নয়, কোষের ভিতরে যে সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, তোমরা যেগুলো নাম শুনেছো, পরে পড়াবো তোমাদের, তো ওইগুলোর মধ্যেও কিন্তু জলই থাকে, ঠিক আছে? জল বলতে পুরোটাই মানে মানে বেশিরভাগটাই 90%ই জল, বুঝতে পারছো তো? তো চলো এরপর দেখি। দেখো শ্বেত রক্তকণিকাটাকে একটু আলাদাভাবে দেখবো আমরা। শ্বেত রক্তকণিকাটাকে ইংরেজিতে বলা হয় লিউকোসাইট, ডাব্লিউবিসি এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম, পুরো নামটা হচ্ছে তোমার হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল মূলত আমাদের শরীরে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে, মানে ইমিউন সিস্টেম তৈরি করে, ঠিক আছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই আমাদের শরীরে বিভিন্ন টাইমে যে সবসময় যে বিভিন্ন ধরনের জীবাণু আমরা বাইরে থেকে আসছে, সেগুলোর হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে কে? এই হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে, হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, যেটাকে লিউকোসাইটও বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার এই হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা মূলত তোমার দু ধরনের, ঠিক আছে। এই হোয়াইট ব্লাড সেলটা একটা হচ্ছে গ্র্যানুলার, একটা হচ্ছে অ্যাগ্র্যানুলার, ঠিক আছে। গ্র্যানুলার এবং অ্যাগ্র্যানুলার। গ্র্যানুলার মানে হচ্ছে দানাযুক্ত, গ্রেন থেকে এসেছে গ্র্যানুলার। গ্র্যানুলার মানে হচ্ছে ওই দানা জাতীয়, যেন ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো যে সেলগুলো হয়ে থাকে, সেগুলোকে গ্র্যানুলার বলা হয়ে থাকে। মানে ওর মধ্যে ছোটো 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 দেখবে বিন্দু বিন্দু বিন্দু, মানে একটাই সেলের ভিতরে এরকম ছোটো 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 দানার মতো হয়ে থাকে, এইগুলোকে গ্র্যানুলার বলা হয়ে থাকে, ঠিক আছে। আর অ্যাগ্র্যানুলার মানে হচ্ছে তার বিপরীতটা, দানাবিহীন, এর মধ্যে কোনো দানা পাবে না, একদম একটা সলিড জিনিস পাবে, ঠিক আছে। তো এটা কি বললাম, আমি কি আলোচনা করছি, হোয়াইট ব্লাড সেল আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গ্র্যানুলার আর একটা হচ্ছে অ্যাগ্র্যানুলার, ঠিক আছে, হলো। এবার এই গ্র্যানুলার আবার তিন ভাগে রয়েছে, তিন ধরনের হয়ে থাকে। গ্র্যানুলার আবার তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ইওসিনোফিল, একটা হচ্ছে বেসোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, ঠিক আছে। আর অ্যাগ্রানুলা যেটা, সেটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মোনোসাইট, ঠিক আছে। লিম্ফোসাইট এবং মোনোসাইট। দেখো এখানে একটা কথা লেখা আছে, এখানে দেখো শ্বেত রক্তকণিকা, নিচে দেখো এই ইয়েটা পড়ো, দেখো তোমরা দেখতে পাবে যে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের সামরিক বাহিনী মানে আমাদের বলতে পারো আমাদের দেশের যেমন একটা সৈন্য বাহিনী রয়েছে, যারা আমাদের দেশকে অন্যান্য দেশের আক্রমণের হাত থেকে রক্ষা করে, ঠিক সেরকমই আমাদের শরীরে ওই শ্বেত রক্তকণিকা ওই রকমই একটা কাজ করে থাকে, তাই এটাকে সামরিক বাহিনীর সাথে তুলনা করা হয়েছে। আর একটা হচ্ছে প্রতিটি কোষ একটি নির্দিষ্ট ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষায়িত। মানে সব কোষ কিন্তু সবার জন্য নয়। মানে কেউ বললো ভাই তুই ভাইরাসকে দেখে নিস, তুই ব্যাকটেরিয়াকে দেখে নিস, কেউ তোমার ধরো কোনো অন্য অণুজীবকে মাইক্রোবসকে দেখে নিস, তো এরকমভাবে বিভিন্ন ধরনের রয়েছে, ঠিক আছে। দেখো
তো এই ছিল আমাদের ইয়েটা হোয়াইট ব্লাড সেলের ব্যাপারটা। এবারে তোমাদের হোয়াইট ব্লাড সেলের আর কী কী এর সম্পর্কে দিয়েছে সেগুলো একটু জেনে নাও। দেখো এর সম্পর্কে একটু ছোটোখাটো বিশেষত জেনে নেবো। দেখো এতটা এগুলো একটু ডিটেল, তো অতটাও বেশি ভারী করে তোমাদের বলবো না, যেগুলো বলবো সেগুলো ভালো করে মাথায় রাখবে তাহলেই হবে। ঠিক আছে, দেখো প্রথমেই রয়েছে নিউট্রোফিল। এটা কি করে, এটা প্রথমে সারাদানকারী মানে প্রথমেই কোনো একটা জীবাণু ঢুকলে ফার্স্ট যে রিয়াক্ট করবে সেটা হচ্ছে এই নিউট্রোফিল, এবং এটা মূলত তোমার ব্যাকটেরিয়াকে ধ্বংস করার কাজ করে। ঠিক আছে, তো সবথেকে বেশি পরিমাণে এই নিউট্রোফিলই থেকে থাকে আমাদের যে ব্লাড সেলের মধ্যে। সবথেকে বেশি পরিমাণে কোন সেলটা থাকে, হোয়াইট ব্লাড সেলের মধ্যে সবথেকে বেশি পরিমাণে নিউট্রোফিল থাকে। ঠিক আছে, সেকেন্ডে যেটা থাকে সেটা হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিল হচ্ছে এটা একটা পরজীব সংক্রমণ এবং অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে ইউসিনোফিল। তাহলে মনে রেখো, অ্যালার্জি প্রতিরোধ এবং পরজীবী সংক্রমণের হাত থেকে আমাদের কে রক্ষা করে, ইউসিনোফিল 2 থেকে 8% থাকে। বেসোফিল, বেসোফিল হচ্ছে দেখো হিস্টামিন এবং হেপারিন নিঃসরণ করে প্রদাহ সৃষ্টি করে। দেখো হেপারিন, দেখো একটা নতুন জিনিস এলো হেপারিন। তোমরা কি দেখলে, ফিব্রিনোজেন, তাই তো? ফিব্রিনোজেন কি করে, ফিব্রিনোজেন তোমাদের রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে। হেপারিন কী করে, হেপারিন রক্তের যে যাতে জমাট না বাঁধে সেইটা দেখে কে, হেপারিন। তাহলে পরে ফিব্রিনোজেনের অপোজিট কাজ করছে কে, এই হেপারিন। কেন তোমরা বলবে যে এটা দুটো, তাহলে হেপারিন কেন, কিসের জন্য? দেখো আমাদের শরীরের বাইরে যখন রক্ত বেরিয়ে যাচ্ছে তখন তখন রক্তটাকে জমাট বাঁধানোটা খুব দরকার। সেই জন্য কাকে তৈরি করেছে, সেই জন্য তৈরি করা হয়েছে ফিব্রিনোজেনকে। কিন্তু আমাদের শরীরের মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে তো প্রবলেম আছে না, সেইটা দেখে কে, হেপারিন। হেপারিনের কাজ কি, শরীরের ভিতরে যেন ব্লাড ফ্লো যেন না আটকায়, অর্থাৎ কোথাও যেন ব্লাড ক্লট না হয়ে যায় শরীরের ভিতরে। ঠিক আছে, শরীরের ভিতরে যেন রক্ত জমাট না বাঁধে সেইটা দেখে কে, এই হেপারিন দেখে। ঠিক আছে, তো এই হেপারিন কে নিঃসরণ করে, মনে থাকবে, বেসোফিল কলা। ঠিক আছে, তারপর দেখো এইটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটের কাজ হচ্ছে বলে না যে বিভিন্ন যে রোগের যে অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি কে তৈরি করে, অ্যান্টিবডি বাইরে থেকে তৈরি হয় না, অ্যান্টিবডি তৈরি করে কে, এই লিম্ফোসাইট। ঠিক আছে, এবং ভাইরাসের বিরুদ্ধেও করে। দেখো লিম্ফোসাইটের অ্যান্টিবডি তৈরি করে বি সেল, এবং ভাইরাস আক্রান্ত কোষকে ধ্বংস করে কে, ভাইরাস আক্রান্ত কোষকে ধ্বংস করে টি সেল। ঠিক আছে, মনে থাকবে। তারপরে দেখো মোনোসাইট। মোনোসাইট হচ্ছে কি, সবচেয়ে বড়। মোনো মানে বুঝতেই পারছো, এক পিসি থাকে কিন্তু এটা বেশ অনেকটা বড় হয়ে থাকে, আকারে অনেকটা বড় হয়ে থাকে। তো মনে রাখবে যে সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা হচ্ছে শ্বেত রক্তকণিকা হচ্ছে এই মোনোসাইট। মোনো মানে হচ্ছে একটা। ঠিক আছে, মাইক্রোফেজে পরিণত হয়ে মৃত কোষ এবং জীবাণুকে ভক্ষণ করে। হ্যাঁ, মাইক্রোফেজে পরিণত হয়ে কী করে, মৃত কোষ এবং জীবাণুকে কী করে, ধ্বংস করে। মানে প্রত্যেকটারই দেখো এক একটা কাজ রয়েছে, এবং প্রত্যেকটা কাজ কিছুটা সিমিলার। কি, আমাদের শরীরকে কোনোভাবে প্রোটেক্ট করার কাজই করছে এরা, সেটা যে কোনো 5টা হোক না কেন। ঠিক আছে, তো বুঝতেই পারলে কোনটা কী পরিমাণে থাকে। সবথেকে বেশি পরিমাণে নিউট্রোফিল, এবং তার থেকে সেকেন্ডে রয়েছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট 20 থেকে 25% হয়ে থাকে। ঠিক আছে, আর মোনোসাইট হচ্ছে সবথেকে বড়। আর ইউসিনোফিল বুঝতেই পারছো আমাদের অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে। বেসোফিল হিস্টামিন এবং হেপারিন সৃষ্টিতে সাহায্য করে। ঠিক আছে, এবারে চলে এসো যে কীভাবে আইডেন্টিফাই করে, মানে যে কোনো একটা অ্যান্টিজেন এসেছে। অ্যান্টিজেন মানে বলে এটা কি, অ্যান্টিজেন মানে যে আমাদের শরীরের বাইরে থেকে যে জিনিসটা ঢুকছে, সেটা যে মাইক্রোবটা ঢুকছে, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, বা অন্যান্য প্যারাসাইট হতে পারে। ঠিক আছে, সেটা যেটা ঢুকছে আমাদের শরীরে সেটা কিন্তু আমাদের শরীরে একটা অ্যান্টিজেন বলা হয়। ঠিক আছে, এই অ্যান্টিজেনকে প্রথমে আইডেন্টিফাই করে কে বললাম, ওই নিউট্রোফিল। প্রথমে আইডেন্টিফাই করবে, এবং সেই আইডেন্টিফাই করার পর সেটাকে বুঝবে যে এটাকে কীভাবে আমরা অ্যাটাক করতে পারি। তো সেই অনুসারে এটা ধরো একটা অ্যান্টিজেন। ঠিক আছে, এই অ্যান্টিজেনটাকে করার জন্য কী ধরনের তৈরি হবে, তো সেইটাকে বলছে কি, অ্যান্টিবডি। তো এইটা হচ্ছে অ্যান্টিবডি, এইটা হচ্ছে অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনকে শেষ করার জন্য কী লাগছে, অ্যান্টিবডি লাগছে। এই অ্যান্টিবডিটা কে তৈরি করছে, এই অ্যান্টিবডিটা তৈরি করছে আমাদের লিম্ফোসাইট। ঠিক আছে, আর মনে রেখো যে কার্ল ল্যান্ডস্টিনার 1900 সালে ABO ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কার করেছিলেন। এটা ব্লাড গ্রুপ যখন পড়বো তখন দেখব। তো এটা লক অ্যান্ড কি মেকানিজমে তৈরি হয়, মানে ধরো কথা লেগে বলছি, আমি বুঝিয়ে দিচ্ছি। যদি ধরো একটা কোনো ভাইরাস, সেই ভাইরাসের বাইরে
সেই ভাইরাসের বাইরে এরকম টাইপের কিছু খাঁজ হয়ে রয়েছে, এরকম এরকম। তো এর জন্য কী ধরনের অ্যান্টিবডি তৈরি করবে? এর জন্য তৈরি করবে এরকম টাইপের কোনো একটা অ্যান্টিবডি, যেটা এইটাকে বদ্ধ করে দেবে, ঠিক আছে, এটাকে আটকে দেবে, ঠিক আছে, যেটা এর সাথে সেট হয়ে যাবে। বা ধরো যদি এরকম টাইপের কোনো একটা ইয়ে, তো তার মধ্যে এরকম একটা কোনো ধরো এরকম বেরিয়ে রয়েছে, হ্যাঁ, এরকম টাইপের বা হ্যাঁ এরকম টাইপের। তো এর জন্য কি ইয়ে করবে, ওদের অ্যান্টিবডিটা কীরকম তৈরি হবে? ওদের অ্যান্টিবডিটা তৈরি হবে এরকম টাইপের, ঠিক আছে, এরকম টাইপের। এটা কি হবে, এর সাথে এটা যখনই এর সাথে গিয়ে ইয়ে হবে, তখন এটা কি হবে, সেটের সাথে বসে যাবে এবং এটা ওই যে বললাম, দেখো এখানে লেখা রয়েছে, দেখো এখানটায় লেখা রয়েছে লক অ্যান্ড কি মেকানিজম। এই মেকানিজমের উপরে মানে এই জিনিসগুলো তৈরি হয়, ঠিক আছে। তো এইভাবেই ওরা অ্যান্টিবডি মানে প্রথমে ওটাকে আইডেন্টিফাই করার পর ওরা বুঝে নেয় যে হ্যাঁ এটাকে এইভাবে এটাকে ধ্বংস করা সম্ভব, তো সেই অনুসারে ওরা অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে। অ্যান্টিবডি কে তৈরি করে বলেছিলাম? লিম্ফোসাইট তৈরি করে, ঠিক আছে, লিম্ফোসাইটের বিটা কোষ। এরপর চলে এসো, দেখো আমাদের ব্লাড গ্রুপ সম্পর্কে। ব্লাড গ্রুপ কে তৈরি করে বললাম? ল্যান্ডস্টিনার 1900 সালে। ল্যান্ডস্টিনার কী করেছিল? ব্লাড গ্রুপ তৈরি করেছিল, ঠিক আছে, আবিষ্কার করেছিল, তৈরি কেন করবে, আবিষ্কার করেছিল, আগে থেকেই ছিল আমাদের ব্লাড গ্রুপ। এবারে শোনো, ব্লাড গ্রুপ বলতে কী বোঝায়? ব্লাড গ্রুপ হচ্ছে বিভিন্ন ব্যক্তির যে রক্তে যে অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনের অনুসারে ব্লাড গ্রুপগুলোকে নাম দেওয়া হয়েছে। মানে ধরো কোনো একটা লোক, তার শরীরে ধরো এ ব্লাড গ্রুপ, তার মানে তুমি কি বুঝবে? ওই লোকটার শরীরে যে রক্ত আছে, সেই রক্তের মধ্যে এ অ্যান্টিজেন আছে, ঠিক আছে, এ অ্যান্টিজেন আছে। তো ধরো যে বি ব্লাড গ্রুপ, তার মধ্যে বি অ্যান্টিজেন থাকবে। এ বি গ্রুপে থাকবে এ এবং বি উভয়েরই অ্যান্টিজেন যদি থাকে, তখন সেটাকে বলবো এ বি গ্রুপ। এবং ও গ্রুপে কোনো অ্যান্টিজেনই নেই, ঠিক আছে, কোনো রকম কোনো অ্যান্টিজেনই নেই, সেই কারণে এটাকে ও গ্রুপ বলা হয়। ও মানে নেই, ঠিক আছে, ঠিক আছে। আর যেটা ভালো করে শুনবে, যেটা এ গ্রুপের রক্ত, সেখানে অ্যান্টিবডি কোন অ্যান্টিবডি পাওয়া যাবে? বি এর অ্যান্টিবডি পাওয়া যাবে, ঠিক আছে। যেটার এ অ্যান্টিজেন থাকে, সেখানে অ্যান্টিবডি কী পাওয়া যাবে? বি এর অ্যান্টিবডি পাওয়া যাবে। এবারে ধরো কথা লেগে বলছি, যদি এ অ্যান্টিজেনের কোনো একটা লোক, মানে এ গ্রুপের কোনো একটা লোক, তার মধ্যে এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিবডি আছে, যদি বি গ্রুপের কোনো একটা লোকের কাছ থেকে যদি রক্ত নিয়ে নেয়, তাহলে বি অ্যান্টিজেন আর ওর শরীরে কী আছে? বি অ্যান্টিবডি। এই রক্তটা যখনই এর শরীরে প্রবেশ করবে না, এই অ্যান্টিবডিগুলো এই রক্তটাকে পুরো শেষ করে দেবে, খতম করে দেবে, বুঝতে পারলে তো? তো সেই কারণেই বলা হয় যে কখনও অপোজিট বা সবসময় সেম ব্লাড গ্রুপের রক্তই নেওয়া উচিত, তাতে বেশি বেটার হয়, ঠিক আছে। আরও কারণ আছে যে সেম ব্লাড গ্রুপ না হলেও নেওয়া যেতে পারে, কখন সেটা বলছি। দেখো, যদি এ বি গ্রুপের মধ্যে অ্যান্টিজেন এ ও বি উভয়েরই থাকে, কিন্তু কোনো অ্যান্টিবডি নেই, তো অ্যান্টিবডি না থাকার কারণে কী হবে? এ গ্রুপের লোকও এর কাছে আসতে পারে, এই বি গ্রুপের লোকও এর কাছে আসতে পারে, মানে উভয় গ্রুপের লোকই এর ভিতরে ঢুকতে পারে, কারণ এর মধ্যে কোনো অ্যান্টিবডি নেই। অ্যান্টিবডি মানে হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা, ঠিক আছে, কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই, তো অবাধভাবেই কিন্তু দুটি ইয়ে আসতে পারে, মানে এ গ্রুপের লোকও ওকে রক্ত দিতে পারে, বি গ্রুপের লোকও ওকে রক্ত দিতে পারে। এখানে একটা শর্ত আছে, হ্যাঁ, শর্তটা এরকম যে শুধুমাত্র এ বি হলেই হবে না, এ বি কী হতে হবে? এ বি প্লাস হতে হবে, ঠিক আছে, এ বি প্লাস হতে হবে, তবে গিয়ে সে কিন্তু সবার কাছ থেকে রক্ত নিতে পারবে, ঠিক আছে। এ বি প্লাস যার ব্লাড গ্রুপ, তার মধ্যে সে সবার কাছ থেকে রক্ত নিতে পারে, সেই জন্য এ বি প্লাস ব্লাড গ্রুপের লোককে কী বলা হয়? সার্বিক গ্রাহিতা বলা হয়, সার্বিক গ্রাহিতা, গ্রহণ করতে পারে সবার কাছ থেকে, ঠিক আছে। তারপর দেখো, সেকেন্ড যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ও গ্রুপ। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ও গ্রুপ। এই ও গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু অ্যান্টিবডি এ এবং বি এর থাকে, মানে আমাদের কোনো রকম কোনো শরীরে কোনো, আমাদের বলতে যাদের ও গ্রুপ রয়েছে, ও গ্রুপ আমি যা মনে হয় যে 33% বা 32% অলমোস্ট আমাদের দেশে ও গ্রুপেরই রক্ত রয়েছে। ও গ্রুপ আর বি প্লাস এই দুটো গ্রুপেরই লোক সব থেকে বেশি আমাদের দেশে, ঠিক আছে। আর সব থেকে কম হচ্ছে এবি নেগেটিভ হচ্ছে সব থেকে কম,
ঠিক আছে, মাথায় রেখো এইগুলো, এইগুলো দু এক সময় চলে আসতে পারে। ঠিক আছে, এই সমস্ত ফ্যাক্টগুলো যে কোন ধরনের ব্লাড গ্রুপের লোক আমাদের সব থেকে বেশি পাওয়া যায়, তো সব থেকে বেশি হচ্ছে ও ও প্লাস। ঠিক আছে, সেকেন্ড সব থেকে বেশি হচ্ছে প্রায় সিমিলার বলতে পারো, সেটা হচ্ছে বি প্লাস। আর যদি বলা হয় সব থেকে লোয়েস্ট, সেটা হচ্ছে সব থেকে লোয়েস্ট হচ্ছে তোমার এবি নেগেটিভ। ঠিক আছে, এইটা তো তো আমরা কি বলছিলাম যে ও গ্রুপের লোক, তো ও গ্রুপের রক্তের কোনো রকম কোনো অ্যান্টিজেন নেই, মানে কোনো অ্যান্টিজেন নেই, বাট অ্যান্টিবডি উভয়েরই আছে। অর্থাৎ এ কারো কাছ থেকে রক্ত নিতে পারবে না, না এর কাছ থেকে নিতে পারবে, না এর কাছ থেকে, না বি এর কাছ থেকে, না এ বির কাছ থেকে, কারো কাছ থেকে রক্ত নিতে পারবে না। কিন্তু যদি এটা নেগেটিভ হয়, অর্থাৎ ডি অ্যান্টিজেন বলে একটা জিনিস থাকে, সেটা যদি রক্তের মধ্যে থাকে তাহলে পরে সেটাকে প্লাস বলা হবে, যদি না থাকে তাহলে পরে সেটাকে নেগেটিভ বলা হবে। ঠিক আছে, হ্যাঁ, পজিটিভ কোনটাকে বলবো, দেখো এ একটা হয় না, এ বি, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ। এই যে পজিটিভ নেগেটিভ যেটা বলছি, এটা কিসের কারণে বলা হয়? রক্তের মধ্যে যে অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনের মধ্যেও যদি ডি অ্যান্টিজেন যেটা, হ্যাঁ, ওটা যদি থাকে তাহলে পরে সেটাকে পজিটিভ বলবো, ডি অ্যান্টিজেন যদি না থাকে তাহলে পরে সেটাকে নেগেটিভ বলবো। এটা প্রথম পাওয়া গিয়েছিল রিসার্চ নামক একটা বানরের দেহ থেকে প্রথম পাওয়া গিয়েছিল। ঠিক আছে, সেই জন্য এটাকে RH ফ্যাক্টর বলা হয়ে থাকে। সেই জন্য ও সরি ও নেগেটিভ, ও নেগেটিভ যে ব্যক্তি, রক্ত ধারণকারী ব্যক্তি, সে সবাইকে রক্ত দিতে পারে। সেই কারণে ও নেগেটিভ রক্তের লোককে কী বলা হয়? সার্বিক দাতা বলা হয়। ঠিক আছে, তো দেখো এই যে এটারই কথা বলছিলাম, RH পজিটিভ এবং RH নেগেটিভ, যে ওই যে বলেছিলাম যে 1940 সালে ল্যান্সটিনার এবং উইনার রিসার্চ নামক একটি বানরের রক্তে প্রথম এই ফ্যাক্টরটি আবিষ্কার করেছিলেন, সেই কারণে এটাকে RH ফ্যাক্টর বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই RH পজিটিভ আর RH নেগেটিভ এটা কেন বলা হয় এটাও বললাম, যে ডি অ্যান্টিজেন নামক একটি বিশেষ ধরনের প্রোটিন আছে, সেই প্রোটিনটা যদি ওদের মধ্যে এই যে এইভাবে যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কী বলবো, সেক্ষেত্রে ওটাকে কী বলবো, পজিটিভ বলবো। আর যদি না পাওয়া যায়, এরকম যদি ফ্রেশ থাকে একদম নেগেটিভ, তাহলে পরে সেটাকে নেগেটিভ বলবো। ঠিক আছে, বোঝা গেল, এই ছিল ব্যাপার। আর এর সম্পর্কে যে ডিটেলসটা সেটা মাথায় রেখো, পরেরটাতে চলে এসো। দেখো এখানে যেটা বললাম সেটাই এখানে বললাম, যে ও কার কাছ থেকে নিতে পারবে? ও এর কাছ থেকে নিতে পারবে। ঠিক আছে, না এর কাছ থেকে নিতে পারবে, না বি এর কাছ থেকে নিতে পারবে, না ই এর কাছ থেকে নিতে পারবে। এ কার কাছ থেকে নিতে পারবে? এ কেবলমাত্র ও এর কাছ থেকে নিতে পারবে, আর এ এর কাছ থেকে নিতে পারবে। বি কার কাছ থেকে নিতে পারবে? বি ও এর কাছ থেকে নিতে পারবে, আর বি এর কাছ থেকে নিতে পারবে। ঠিক আছে, এ বি কার কাছ থেকে নিতে পারবে? এ ও এর কাছ থেকেও নিতে পারবে, এ এর কাছ থেকেও নিতে পারবে, বি এর কাছ থেকেও নিতে পারবে, এ বি এর কাছ থেকেও নিতে পারবে। তো বুঝতে পারলে যে এই এটা কিন্তু মানে সবার কাছ থেকে নিতে পারে। সেই জন্য এ বিকে কী বলা হয়? সার্বিক গ্রাহিতা। এবং দেখো ভালো করে প্রেস করে দিই, হ্যাঁ, দেখো এ বিকে সেই কারণেই বলা হয়, এ বিকে বলা হয় কি? সার্বিক গ্রাহিতা, এবং ওকে বলা হয় সার্বিক দাতা, কারণ এ সবাইকে দিতে পারে। ঠিক আছে, এটাই বলতে চেয়েছিল। দেখো এখানে বক্সের মধ্যে ভালো করে লেখা আছে যে সার্বিক গ্রাহিতা, সার্বিক দাতা কাকে বলা হয়? ও নেগেটিভকে, এবং সার্বিক গ্রাহিতা হচ্ছে এ বি পজিটিভকে। ঠিক আছে, মনে থাকবে। পরেরটাতে চলে আসো। দেখো এখানে কিছু প্রশ্ন করছি, নলেজ ভ্যালিডেশন MCQ পর্ব, এসব বেশি বড় বড় কথা না বলে কোশ্চেনটা কী বলেছে দেখো। মানবদেহের রক্তে প্লাজমার পরিমাণ কত শতাংশ? মানবদেহের রক্তে প্লাজমার শতাংশ হচ্ছে কত? 55%। ঠিক আছে, কত পার্সেন্ট? 55%। আর দেখো লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন? 120 দিন। ঠিক আছে, দেখো লোহিত রক্তকণিকা স্প্লিন বা প্লিহা থেকে উৎপন্ন হয়। দেখো এই সমস্ত কথাগুলো একটু বলে দিই, হ্যাঁ, এগুলো বলতে ভুলে গেছি। যে রক্ত কোথায় থেকে উৎপন্ন হচ্ছে? রক্ত উৎপন্ন হচ্ছে অস্থি মজ্জা থেকে। ঠিক আছে, বোন ম্যারো যেটাকে বলা হয়, হ্যাঁ। আর রক্ত কোথায় গিয়ে মারা যাচ্ছে? সেটা হচ্ছে স্প্লিন বা প্লিহাতে গিয়ে মারা যাচ্ছে। সেই জন্য এই স্প্লিন বা প্লিহাকে গ্রেভিয়ার্ড অফ RBC বলা হয় এটাকে। ঠিক আছে, তো বা লোহিত রক্তকণিকার কবরস্থান সেটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, আর এটা তৈরি কোথায় হয় বললাম? তৈরি হয় বোন ম্যারোতে। ঠিক আছে, বোন ম্যারোর মধ্যেও যদি বলে, বোন ম্যারো হচ্ছে অস্থি মজ্জা, অস্থির ভিতরে যে তোমার যে একটা মেরুন কালারের যে জিনিসটা থাকে সেটাকেই অস্থি মজ্জা বলা হয়ে থাকে। ওখান থেকে রক্ত ব্লাড সেল তৈরি হয়ে থাকে। তার মধ্যে যদি বলা হয় কোন বোনটা থেকে সবথেকে বেশি, তো ফিমার থেকে সবথেকে বেশি পরিমাণে তৈরি হয়। ফিমার হচ্ছে আমাদের দেহের সবথেকে বড় বোন, মনে রেখো, অস্থিতে সবথেকে বড়। এটাই বলতে চাইছিলাম। ঠিক আছে, আর
দেখো কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়, দেখো এখানে ও নেগেটিভ বলা হয়। দেখো এখানে বলা হয়েছে, দেখো যে ও নেগেটিভ রক্তে এ বি এবং RH কোনো অ্যান্টিজেনই থাকে না, তাই যে কোনো গ্রুপের মানুষ এই রক্ত গ্রহণ করতে পারে কোনো বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই, মানে কোনো রকম কোনো অসুবিধা হয় না। দেখো এখানে বলেছে শ্বেত রক্তকণিকার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে 60 থেকে 70% পরিমাণে কোনটা থাকে, আমরা দেখেছিলাম নিউট্রোফিল থাকে, ঠিক আছে। আর সবথেকে বড় কোনটা, সবথেকে বড় হচ্ছে মনোসাইট, হ্যাঁ। দেখো এখানে বলছে রক্ত জমাট বাঁধতে ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে কোনটা, থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা সাহায্য করে। কোন ভিটামিনের সাহায্য করে, কে ভিটামিনের সাহায্য করে। আর তোমার কে ভিটামিন, আর তোমার কি বলছিলাম, কোন প্রোটিন সাহায্য করে, ফিব্রিনোজেন প্রোটিন সাহায্য করে। আর শরীরের ভিতরে প্রোটিন এই ব্লাড জমাট বাঁধতে বাধা দেয় কে, ব্লাড জমাট বাঁধতে বাধা দেয় হচ্ছে তোমার ওটাকে কি বলে, হ্যাপারিন ব্লাড জমাট বাঁধতে সাহায্য করে। তো এই ছিল আমাদের ক্লাস। তো তোমরা ভালো করে এটা বুঝতে পেরেছো কেমন লাগলো কেমন না লাগলো, এটা কেমন লাগলো, এইভাবে পড়লে তোমাদের বেশি ভালো লাগছে নাকি MCQ টাইপের ওই যে আগে যে ক্লাসগুলো যেরকমভাবে দিতাম সেইভাবে করলে তোমাদের বেশি ভালো লাগবে, সেটা আমাকে জানিও। যদি বলো যে দুটোই দরকার, তাহলে পরে দুরকমভাবেই দেওয়ার চেষ্টা করবো। বিশেষ করে সায়েন্স, জিওগ্রাফি এই সমস্ত এগুলো তোমাদের বেশি করে মানে একটুখানি বোঝানোর একটা জায়গা থাকে। হিস্ট্রিতে যদিও অতটা থাকে না, তো হিস্ট্রিটা আমরা MCQ স্টাইলেই দেবো, কিন্তু সায়েন্স বা অন্যান্য সাবজেক্টগুলো একটু আমরা চেষ্টা করব যে আগে থিওরিটাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। তো আজকে এই ছিল ক্লাস, পরের দিন আবার একটা নতুন ক্লাস নিয়ে আমরা তোমাদের কাছে আসবো। তোমরা চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করো এবং যে ক্লাসগুলো আমি এখান থেকে দিচ্ছি সেগুলোকে ভালোভাবে করো। বিশ্বাস রাখো, প্রত্যেকটা কথা যেগুলো আমি মুখ থেকে বলছি সেগুলো প্রত্যেকটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, পরীক্ষাতে খুবই কাজে লাগবে। তাই ভালো করে পড়াশোনা করো আর এগোতে থাকো। বাই।